ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে সমস্ত কর্নারে যে বেনিফিশিয়ারি থেকে শুরু করে স্কুল কলেজ খেলার মাঠ এগ্রিকালচার আমাদের পর্যটন আমাদের ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি ডিপার্টমেন্ট সব জায়গায় যেন পৌঁছয় এবং এইভাবে আমরা কিন্তু সব জায়গায় চেষ্টা করছি। আমি গত কিছুদিন আগেও আমি সাউথ ত্রিপুরাতে আমি এসেছিলাম। তো আজকে এই রাজনগর বিধানসভায় এসে যে দুটো স্কুলের যে উদ্বোধনের সুযোগ আমি পেয়েছি, আমি যতটুকু খুশি হয়েছি আমার মনে হয় আমার থেকে আরও বেশি খুশি হয়েছে এখানকার যারা ছেলেমেয়েরা আছেন এবং বিশেষ করে যারা গার্জিয়ানরা আছেন। এবং সত্যিই এদের যে খুশি মনে হয় যেন আমারই খুশি। তো আজকের এই যে ঘোষকামার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে নবনির্মিত ভবন এবং নিহাননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে নবনির্মিত ভবনের উদ্বোধন, সেই উদ্বোধন উপলক্ষে আজকে এখানে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং বিস্তারিত আলোচনা রেখেছেন। উনি বলেছেন আরও বলার ইচ্ছে ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী বলবেন বলে আমি আর বেশি কিছু বলিনি, আমি ব্রেক দিয়েছি যাতে পরেরটা মুখ্যমন্ত্রী বলেন। তো আমাদের সবার প্রিয় ত্রিপুরা সরকারের যিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এখানে উপস্থিত আছেন, যিনি রাজনগর এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মাননীয় সবার অত্যন্ত আদরের বিধায়িকা শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া। উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন। উনি আমাকে বলছিলেন যে আমি জবের থেকে এখানে বিধায়িকা হয়েছি তারপর থেকে এর মধ্যে প্রায় 80 কোটি টাকার উপরে এখানে বিভিন্ন প্রকল্প বিভিন্ন রাস্তাঘাট সেটা এই ত্রিপুরা সরকার ওনার মাধ্যমে সেটা এখানে করেছেন এবং আগামী আরও দুটো কলেজ স্কুল বোধহয় আরও তৈরির চলছে এখানে, সেগুলো কিছুদিন পরেই ঘোষণা ইনগ্রেশন হবে। এখানে উপস্থিত আছেন অনারেবল সভাধিপতি সাউথ ত্রিপুরার জেলা পরিষদের শ্রী দীপক দত্ত মহোদয়। এখানে উপস্থিত শ্রী তপন চন্দ্র দেবনাথ অনারেবল সহকারী সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের, শ্রী বিশ্বজিৎ নাথ অনারেবল চেয়ারপারসন রাজনগর পঞ্চায়েত সমিতি, ডক্টর মিলিন্দ ডি রামটেক সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন শ্রী এনসি শর্মা ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশনে। তাছাড়া এখানে ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনের শ্রী রাজীব দত্ত মহোদয় উপস্থিত আছেন। যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই জেলার যিনি ডিএমএন কালেক্টর মোহাম্মদ সাজাদ, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী মৌরিয়া কৃষ্ণশ্রী উপস্থিত, শ্রী দীপায়ন চৌধুরী বিশিষ্ট সমাজসেবী, সবাই ওনাকে চেনেন, জয়দেব সরকার বিশিষ্ট সমাজসেবী এবং অন্যান্য যারাও মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চের নিচে যারা বিশিষ্টজনেরা উপস্থিত এবং যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন, জনপ্রতিনিধিগণ আছেন এবং শিক্ষক শিক্ষিকা এবং যারা আজকে সবচেয়ে বেশি খুশি হয়েছে তারা হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এবং গার্জিয়ানরা এবং এই অত্র এলাকার যারা সুধী নাগরিকবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমার কাছে যে কাগজ এবং রেকর্ড দেওয়া হয়েছে
টোটাল প্রজেক্ট কস্ট হয়েছে 58 করোড়, 58 কোটি টাকার। এখানে আজকে যে ইনগুরেশন হয়েছে 18 কোটি, এবং ফাউন্ডেশন স্টোন যে লে হচ্ছে সেটা প্রায় 40 কোটি। তো এইরকম ইন ওয়ান গো বিভিন্ন জায়গায় 58 করোড়, কোথাও 100 করোড়, সমস্ত ত্রিপুরার প্রতি আনাচে কানাচে আমি যেটা বললাম আমরা কিন্তু সেই কাজটা করছি। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমরা যখনই মাননীয় প্রধানমন্ত্রীজির কথা আমরা বলি, শ্রী নরেন্দ্র মোদীজির কথা, সেখানে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। মোদিজি মানেই ডেভেলপমেন্ট। আমাদের বিজেপি সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেটা রাজ্যেই হোক কেন্দ্রেই হোক, আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে খালি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। আগে ডেভেলপমেন্ট, তারপরে অন্য কিছু কথা হবে। আজকে আমরা ত্রিপুরা রাজ্যে এমন একটা অবস্থা হয়েছে, সমস্ত ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মানচিত্রে একটা বিশেষ একটা জায়গা এখন ত্রিপুরা কিন্তু সেই স্থান নিয়ে নিয়েছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন ডিরেগুলেশন, যে ব্রিটিশ আমলে যেসব আইন কানুন বা অন্য ইউপিএর সময় যেসব আইন কানুন, মানে যেগুলোর কোনো প্রয়োজন নেই, সমস্ত ভারতবর্ষের যত রাজ্য আছে এর মধ্যে আমরা কিন্তু ফার্স্ট হয়েছি এই ডিরেগুলেশনের ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত চিফ সেক্রেটারিদের নিয়ে একটা বৈঠক করেছিলেন। সেখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় ওনার পিপিটির মাধ্যমে বলতে হয়েছে কি করে এটা সম্ভব হলো ত্রিপুরার মতো একটা ছোট রাজ্যে। এবং উনি অন্যদেরকে বলছেন যে ছোটা ত্রিপুরা এক ছোটা সা রাজ্য হ্যায়, ये अगर कर सकते हैं तो आप लोग नहीं कर सकते। তো সেইভাবে একের পর এক কিন্তু আমি জাস্ট এটার একটা মানে আমি বলবো মাইল ফলক, একের পর এক মাইল ফলক কিন্তু আমরা রাখছি। এর আগেও আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি উড়িষ্যাতে যখন ওনার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, ওয়েস্ট বেঙ্গলও নির্বাচনী প্রচারে গিয়েছেন, সেখানে উনি কি বললেন, গিয়ে বলছেন যে একবার যাকে ত্রিপুরা মে যাকে দেখিয়ে ডেভেলপমেন্ট কিসকো कहते हैं। তো আমাদের জন্য এটা একটা মানে ইন্সপাইরেশন, যে কারণে একের পর এক আমাদেরও ইচ্ছা হয় যেখানে রাস্তাঘাট, এখানে স্কুল কলেজ, ভালো ভালো ইনস্টিটিউশন, স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ সেক্টর সব দিকে যাতে উন্নত হয়, আমরা সেগুলো করছি একের পর এক। আমরা জানি নিন্দুকেরা অনেক কিছুই বলবেন, কিন্তু আমরা যা বলেছি সেই কাজগুলো আমরা কিন্তু করে যাচ্ছি একের পর এক। এবং এই কাজ যে আমরা করছি এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক স্তরে আমরা অ্যাবাউট 347 আমরা পুরস্কার পেয়েছি। এটা একটা রেকর্ড যে কয়েকদিনের মধ্যে এতগুলো পুরস্কার আমরা কি করে পেলাম। কারণ যখনই কোনো কাজ আসে, যে কোনো বিষয়, আমরা কিন্তু সেটা চ্যালেঞ্জ হিসাবে নিই। সেটা দুর্যোগপূর্ণ অবস্থার সময় আপনারা জানেন আপনাদেরও কি অবস্থা, সবচেয়ে বেশি সাউথে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি 3 দিন 4 দিনের মধ্যেই সমস্ত সমস্যা কিভাবে আমরা পুরো টিম, আমাদের জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে, আমাদের কলিগ থেকে আরম্ভ করে যারা অফিসিয়ালসরা সবাই মিলে আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এই দুর্যোগপূর্ণ অবস্থাকে যখন আমরা দিল্লিতে কথা বললাম, সাথে সাথে হেলিকপ্টার থেকে আরম্ভ করে সব সাহায্য কিন্তু দিয়েছে, এবং এয়ারলিফটিং থেকে আরম্ভ করে সব কিন্তু ব্যবস্থা হয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা মনে হয়েছে। আমার মনে আছে মণিপুরের যখন খুব ক্রাইসিস, সেখানে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা প্রায় 300 থেকে 350 ছেলে মেয়েও সেখানে আটকে পড়েছিল। আমি যখন দিল্লিতে এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম, কারণ গার্জিয়ানরা এসে বারবার কান্নাকাটি করছিল যে আমাদের ছেলেদের মেয়েদেরকে বাঁচান, এবং আমি যখন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম রাত্রে 12টার সময় উনি ফ্লাইট দিয়েছেন, এবং পরের দিন সকাল পর্যন্ত এই 300 থেকে 350 ছেলে মেয়েকে সেই মণিপুর থেকে ত্রিপুরাতে নিয়ে আসা, এবং ত্রিপুরা সরকার সমস্ত ব্যয় ত্রিপুরা সরকার বহন করেছে। কারণ আসল মানুষের বন্ধুকে, প্রো পিপুল আমরা বলি এই সরকার,
অর্থাৎ বিপদের সময় যখন চেনা যায় যে কে কার বন্ধু আর কে কার শত্রু, সেটা কিন্তু বোঝা যায়। আমরা এক এক সময় যখনই সমস্যা হয় আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছে যাই। আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের যে বিজেপি নেতৃত্বাধীন সরকার, আমাদের এই সরকার সব সময় সমস্যা সলিউশন করার জন্য সরকার। আগের সরকার আমরা দেখতাম কি সলিউশন সব মানে আরও প্রবলেম ক্রিয়েট করে তারা কিন্তু সরকারে থাকতো, আর আমরা সলিউশন করে আমরা সেই কাজগুলো আমরা করছি। আজকে এখানে ডি এডিকশন সেন্টারও এখানে হবে এই জেলাতেই। সেই ডি এডিকশন সেন্টার যেমন আমরা বাজেটে আমরা কথা বলেছিলাম যে আমরা প্রতিটা জেলার মধ্যে, আমরা সবাই জানেন যে আমাদের কয়েকটা জেনারেশন প্রায় 4 দশক ধরে আমাদের ছেলে মেয়েদের বহু লোক এখন এই ড্রাগে এডিক্টেড হয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য আমরা বিধানসভায় ডিসিশন নিয়েছি প্রতিটি ডিস্ট্রিক্টে এট দ্য রেট অফ 20 করোড় সব জেলায় একটা করে আমরা ডি এডিকশন সেন্টার করব। আজকে এটা 3 নম্বর ডি এডিকশন সেন্টার আজকে এই জেলার মধ্যে, আজকে তার ফাউন্ডেশন সেখানে লে হবে। বন্ধুগণ, আজকে যদি আমরা পড়াশোনার কথা বলি, একবার ভাবুন আপনারা, আমাদের যারা গার্জিয়ানরা এখানে আছেন, চিন্তা করুন আপনাদের ছেলে মেয়েদেরকে রেডি করে আপনারা স্কুলে পাঠাচ্ছেন। এখানে বলা হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে, পিএমসি স্কুল হয়েছে, কিন্তু এই স্কুলগুলো ঠিক আছে মিডিয়াম আমরা পাল্টিয়ে দিয়েছি, মিডিয়াম আমরা পাল্টিয়েছি, কিন্তু পড়াশোনাটা হচ্ছে আসল। যে মিডিয়ামেই পড়াশোনা হোক, কিন্তু গার্জিয়ানরা যখন তার ছেলে মেয়েদের পাঠান, আজকে এক একটা স্কুল একটা মন্দিরের মতো আমি বলবো। একটা ইনস্টিটিউশন মানে মন্দির, সেটা টেম্পল হোক, সেই মন্দিরে যখন মানুষ আসে এবং ছেলে মেয়েদের যখন পাঠায় তখন কিন্তু গার্জিয়ানরাও নিশ্চিন্ত থাকে যে না, আমি আমাদের একটা ভালো স্কুলে পাঠাচ্ছি। এবং সেখানে তার পঠন পাঠন সে আগরতলার যে কোনো স্কুলের সাথে, আজকে এখানের যে ব্যবস্থা হয়েছে, যে কোনো আগরতলার যে কোনো স্কুলের সাথে এটা কম্পিটিশনের সমতায় চলে আসবে, বরং বেটার আগরতলার তুলনায়। তো সব জায়গায় আমরা চলছি যে এখানের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে আমি জানি বহু স্কুলে, আমি গ্রামেগঞ্জে বহু জায়গায় আমি গেছি বিভিন্ন কারণে, সেখানেও আমরা দেখেছি আজকে ত্রিপুরা কিন্তু সমতুল্য চলে এসছে সব ক্ষেত্রে। তো সেই জায়গায় যখন ছেলে মেয়েরা আসেন তাদেরকে যদি আমরা প্ল্যাটফর্ম প্রপার আমরা না দিতে পারি, তাহলে কি করে এই জ্ঞানের চর্চা হবে? এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে শিক্ষা এমন একটা দিনে এই দেশ এবং রাজ্য কারা চালাবে? যাদের হাতে শিক্ষা থাকবে, জ্ঞানের ভাণ্ডার যাদের কাছে থাকবে, তাদের কাছেই এই রাজ্যর যে চাবিকাঠি তাদের হাতে থাকবে। তো আমাদের উচিত যে আমাদের নেক্সট জেনারেশন তাকে যে ব্যাটন আমরা দেব, তাদেরকে যাতে ঠিকভাবে তাদের ব্যবস্থাপনা আমরা করে যাই, এই কারণে আমরা এই কাজ করছি। আগে সেটা আমরা অ্যাকাউন্টেবিলিটি আছে বলে আমরা সেটা করছি। আমরা যদি মনে করি না সরকারে এসছি কোনো রকমের সরকার চালাও আর আইএস করো, তাহলে হবে না। এখানে নিজের মনে করতে হবে, আমাদের নিজেদের ছেলে মেয়ে একটা আত্মিক রিলেশন, এই সরকারের একটা আত্মিক রিলেশন চলে আসে সাধারণ মানুষের সাথে। আমার সরকার যে ভাবনা চিন্তা সেটা যাতে আসে, তার জন্য আমরা এই কাজটা করছি। আমরা কিছুদিন আগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আমি গত 28শে জানুয়ারি 210টি, ওখানে তো ফিজিক্যালি আমি ছিলাম, 210টি আরও স্কুলের ভার্চুয়ালি আমি একটা নতুন যে ল্যাব, একটা স্কিম আমরা আমাদের বিদ্যালয় দপ্তর থেকে আমরা সেটা লঞ্চ করি। কারণ অনেক সময় অনেক জায়গায় আমি এখানে বসেছিলাম, মাননীয় মন্ত্রী বাহাদুর এবং এমএলএ ম্যাডাম বলছিলেন যে এখানে মাঝে মাঝে টিচারের সমস্যা হয়। আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে, আপনারা সবাই জানেন। হঠাৎ করে একটা ঘাটতি চলে এসছে, 10,323-এর ঘটনা আপনারা জানেন। চাকরি দিয়েছে, আবার যারা চাকরি খেয়েছে এখন তারা একসাথে হাত মিলিয়েছে। কিন্তু আমাদের ওই জায়গায় এই বড় একটা ঘাটতির জন্য আমরা কিন্তু একের পর এক টেটের মাধ্যমে একটা আদর্শ শিক্ষক যাতে থাকে, শিক্ষিকা থাকে,
তাদেরকে আমরা কিন্তু আস্তে 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 করে তাদের সেই শূন্যস্থান আমরা পূরণ করছি। বলছি না একদিনে সব হয়ে যাবে, টাইম লাগবে, কিন্তু আমরা চাই যে আমাদের টিচাররা জ্ঞানী জ্ঞানী হোক, এবং ওই পার্টি করে বলে তাদেরকে দিতে হবে এই কাজ এই ত্রিপুরা সরকার করবে না। তো এখন ভালো টিচার আসছে আস্তে আস্তে করে, এবং এই টিচাররা ভালো পড়াবে, কারণ এই গুরু শিষ্যর যে পরম্পরা, তাদের মধ্যে যদি রিলেশন বাড়বে তখনই, যখন শিক্ষার মান এবং ভ্যালু বেসড এডুকেশন দেওয়া যাবে, তবেই যে আমাদের আগামী দিনের প্রজন্ম, তাদের মধ্যে সেই শিক্ষার আলো তাদের মধ্যে জ্বলবে। সেই যে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং, যে পাল ল্যাব, সেটা কি? এটা আধুনিক একটা ব্যবস্থা। সেখানে অনেক সময় অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যে সব স্টুডেন্টকে একরকম ভাবি আমরা, যে আমাদের সব স্টুডেন্টে, আমি একটা জামা বানালাম, এই জামা কিন্তু সবার ফিট হবে না, এক সাইজের জামা কিন্তু কোথাও ফিট হবে না, এক একজনের জন্য এক এক রকম, এবং এক একজনের যে রিসিভ করার ক্ষমতা, টিচার যখন পড়ায় তার রিসিভ করার ক্ষমতাও এক এক রকম। হাতের 5টা আঙ্গুল যেমন একরকম হয় না, আবার 5টা আঙ্গুলেরও কিন্তু তার প্রয়োজন আছে। তো সেই জায়গায় এই যে স্টুডেন্টদেরকে এখন এই যে পাল ল্যাব আমরা করেছি, তার মাধ্যমে এআই এর যুক্ত করে এবং এআইয়ের সাথে অ্যালগোরিদম সিস্টেম করে যে কোনো প্রশ্ন তার উত্তর এখন কিন্তু তার থেকে পাওয়া যাবে। আমরা আপাতত 210টির মতো আমরা স্কুলে শুরু করেছি, আস্তে আস্তে করে সব স্কুলে আমরা সেটা শুরু করব। এবং সেখানে একটা ম্যাথের একটা সমস্যা যদি হয়, সেই ম্যাথের 1-2 জন স্টুডেন্ট হয়তো বা সেটা খুব ইজিলি বুঝে যায়, যে কোনো কারণেই, অনেকগুলো কারণ থাকে, কিন্তু যারা বুঝছে না তারা যাতে বুঝতে পারে, এই পাল ল্যাবের মাধ্যমে তাকে সহজ সরলভাবে তাকে বুঝিয়ে দেবে, যাতে করে বাকি যারা স্টুডেন্ট আছেন, যারা বুঝতে পেরেছেন, তাদের সমতায় আসে। আমরা এই যে একটা গ্যাপ এতদিন ধরে আমরা দেখেছি, যে যারা এটা ভারত সরকার তারা একটা সার্ভে করেছিল, সেই সার্ভে, সেটাকে বলছে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, শর্ট ফর্মে এসআর বলছে 2024-এ। সেটা কি? সেখানে দেখা গেছে মাত্র 44% মতো ক্লাস 5-এর যারা স্টুডেন্ট যারা আছেন, তারা ক্লাস 2-র যে পড়াশোনা সেটা বলতে পারে। মানে তাদেরকে জিজ্ঞেস করেছে, মানে ক্লাস 5-এ পড়ে, অথচ তাদের মধ্যে একমাত্র এই 44% খালি বলতে পারে ক্লাস 2-3 যে পাঠ্য বই বা কি পড়াশোনা, আর বাকি তাদের ক্লাস 2-এরও জ্ঞান নাই। এই যে একটা গ্যাপ আসছে, যে কোনো রকমে পাস হওয়া, গ্রেস দিয়ে পাস হওয়া, এবং গার্জিয়ানদের গিয়ে বলছে বাবা আমি তো পাস করে গিয়েছি, এইরকম হবে না, 100% স্যাচুরেশন থাকতে হবে। আমি ক্লাস 1 থেকে 2-তে উঠেছি, 2 থেকে 3-তে, আমার 19-20 হতে পারে, কিন্তু 100% স্যাচুরেশন যদি থাকে, যে আমি যে পড়াশোনাটা আমার যে সিলেবাস আমাকে দিয়েছে, সেই সিলেবাসের বাইরেও যে অনেক পড়াশোনা আছে, সব মিলিয়ে আমি সেই 100% রেজাল্ট, 100% বিদ্যা নিয়ে আমি যাচ্ছি, এই ব্যবস্থা আমরা এখন শুরু করেছি। এখানে আমরা এই যে গেমিফাইড বা ভিডিও লেন্স, এটার যে সিস্টেম এআইয়ের মাধ্যমে, তার মাধ্যমে এই পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং আমরা শুরু করেছি। পড়াশোনা ছাড়া কিছুই হবে না। আমরা যদি মনে করি যে সব কিছু এমনিতেই হয়ে যাবে, কোনোদিন হবে না। আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনজি কি বলেছেন? উনি বলেছেন যে নলেজ উইদাউট অ্যাকশন, আমি কাজ করলাম কিন্তু আমার কাছে নলেজ নেই, এটা ইউজলেস, এর কোনো কাজ, এই কাজেই আসবে না এটা। আবার উল্টোভাবে উনি কি বলছেন? যে অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস। কাজে পড়াশোনা না জেনে কিছু কাজ করা, কোনো জ্ঞান যদি না থাকে, এবং তার জন্য যে ব্যবস্থাপনা আমাদের সরকার, এর জন্য আমরা কাজ করছি। এবং আমি যদি মনে করি আজকে আমি ডাক্তার হয়ে গেছি, আমি পোস্ট গ্রাজুয়েশন করে নিয়েছি, আর আমি সব জানতাম, তাহলে আমার মতো বোকার কেউ নেই। প্রতিদিন কিছু না কিছু জানতে হয়। আর সার্টিফিকেট থাকলেই যে শিখে নেবে বা বুঝে গেল, সেরকম না। বড় বড় সার্টিফিকেট আছে, নিজেকে শিক্ষিত ভাবছে, কিন্তু অনেক সময় দেখা যায় অশিক্ষিতর মতো কথা বলে।
আরেকজন ব্যক্তি দেখা যায় যে তার যে রিয়েল শিক্ষার যে জ্ঞান, সমাজ থেকে যে শিক্ষা, সামাজিক শিক্ষা, তার থেকে অনেক বেশি তার মধ্যে যে তার যে বলার বিষয় বা মানুষের সাথে যখন কথা বলে, মানুষও ওই ব্যক্তির কাছ থেকে আশা করে। কাজেই এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যেগুলো আমরা হারিয়েছিলাম, আজকে ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হোক, এরকম বড় বড় ইউনিভার্সিটি ছিল যখন বিদেশ থেকে ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে। আজকে সেইগুলো হারিয়ে যাচ্ছিল, কারণ মুঘলরা সেখানে রাজত্ব করে গেছে, ইংরেজরা রাজত্ব করে গেছে এবং সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে আমরা এক কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি, বলছে স্কুল করে ছেড়ে গিয়ে মানে আন্দোলন করো, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডট ডু রেড রিভলিউশন, এগুলোই তো বলতো। তো এই যে একটা বিরাট গ্যাপ চলে আসছে, এখন মাননীয় প্রধানমন্ত্রীজি আবার সেই পুনরুদ্ধার করছেন। একদিকে রাম মন্দির নির্মাণ, আমাদের ভারতের যে যাদের আস্থা বিশ্বাস সেই দিকে একদিকে, এবং আস্থার বিষয় যে আমাদের ভারত যেভাবে আমাদের বিবেকানন্দের যে চিকাগোর মধ্যে গিয়ে ভারতকে সসম্মানে বসিয়েছে, ভারত সব ধর্মের প্রতি যে বিশ্বাস আশ্বাস রাখেন, সেটা চিকাগোতে যখন উনি বলেছেন, আরেক নরেন্দ্র মোদীজি এসে আবার এই ধরনের শিক্ষা ব্যবস্থা, ন্যাশনাল এডুকেশন পলিসি আবার নতুন করে এখানে সৃষ্টি করেছে। এইগুলো আমরা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যেই আমরা একের পর এক আমরা কাজ করছি। আমি সব জায়গায় এই কথাটা বলি যে ভিতর থেকে যতক্ষণ ধরে ভিতরের জ্ঞান যতক্ষণ ধরে পরিপক্ক না হবে, তার পূর্ণতা না আসবে, ততক্ষণ ধরে কিন্তু ইউ আর নট এ ফুল ফেজেড পারসন। আমাদের তখনই, আমি এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি একটা কথা বলবো, আমি নিজেও টিচার ছিলাম মেডিকেল কলেজের। সেখানে আমি যদি ভাবি যে আমি সব জানি আর স্টুডেন্টরা কিছু জানে না, তাহলে ভুল হবে। এত এখন আপগ্রেডেশন চলছে, এখন প্রতি মুহূর্তে সব লেখাপড়া এক লহমাই কিন্তু দেখা যায় হাতের মুঠোয়। কাজে টিচাররা যত বেশি আপডেট, ক্লাসের ভিতর ঢোকার আগেও ওনার পাঠ্য বই ঠিক আছে এগুলো থাকবে, কিন্তু তারপরেও কিছু না কিছু নতুন নতুন আসছে, সেইগুলো নিয়ে যখন, কারণ স্টুডেন্টরা কিন্তু পড়ে চলে আসছে, তো এই জায়গার মধ্যে যখন ক্লাসের মধ্যে আমরা যাব, নিজেকে যত বেশি আপডেট করব, তাহলে স্টুডেন্টরাও কিন্তু সেইভাবে আজকে আমাদের যারা ভবিষ্যৎ আমাদেরকে পথ দেখাবে, তাদেরকে আমরা প্রকৃত অর্থে তাদেরকে প্রকৃত শিক্ষা আমরা দিতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এবং এক একজন শিক্ষক কিন্তু এক একজন আদর্শ, কারণ এইরকমও কথা আছে, একজন আমাদের ব্যক্তিগতভাবে যদি আমি মনে করি, এখনও এমন কয়েকজন টিচার আছে আমাদের স্কুল লাইফে, এমন একটা কথা বলেছে এখনও মনের মধ্যে কিন্তু সেটা রেখাপাত করে থাকে। তো সেই জায়গায় আজকে আমরা ইনফ্রাস্ট্রাকচার দিলাম, সমস্ত ব্যবস্থা করে দিলাম, লজিস্টিক সাপোর্ট দিলাম, ভালো টিচারও দিলাম, কিন্তু টিচারও যে স্টুডেন্টদের সাথে যে একটা রিলেশন, এবং এই রিলেশনের উপর ভিত্তি করবে আগামী দিন। কারণ আমি জানি অনেক মা বাবা তারা কষ্ট করে তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের পাঠান, যে জিনিসটা আমি পাইনি, যে জিনিসটা আমার মা বাবা মাকে দিতে পারিনি, আমরা কিন্তু চাই আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেটা পাক। কাজে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সেইভাবেই কিন্তু চড়াই বেতি এইভাবেই কিন্তু ডেভেলপমেন্ট হয়। এই যে এইভাবেই একটা রাজ্য ডেভেলপমেন্ট হয়, মানুষ সেইভাবেই তৈরি হয়, প্রকৃত মানুষ তৈরি হয়। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা বলছি যে সমাজের পরিবর্তন আমাদের প্রয়োজন, সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই। সমাজের পরিবর্তনের আজকে যারা এখানে টিচাররা আছেন তারা কিন্তু কারিগর। আমি বলবো যে আপনারা সেই কাজগুলো আপনারা করবেন, এবং শিক্ষার কিন্তু শেষ নেই, স্কাই ইজ দ্য লিমিট। প্রতিদিন আপনার শিক্ষা, বয়সেরও কোনো বিষয় নেই, যে কোনো বয়সে আপনি শিক্ষা আপনি নিতে পারেন। আজকে আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বড় যে বিষয়, আজকে থার্ড রাজ্য আমাদের সারা ভারতবর্ষের মধ্যে যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। আমি নিজেও ছিলাম সেখানে, এবং মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু তৃতীয় রাজ্য, এবং সেখানে লোক সংখ্যার যদি আমরা দেখি, ত্রিপুরা কিন্তু এই দুটো রাজ্যের থেকে অনেক বেশি। অর্থাৎ এই যে এখানে সাক্ষরতা মানে খালি স্বাক্ষর করে না, অনেকগুলো ইউনেস্কো থেকে অনেকগুলো গাইডলাইন্স দেওয়া আছে, সেই গাইডলাইন্সের উপর ভিত্তি করে সেটা কিন্তু যে 95%, অর্থাৎ আমরা 95.6% পেয়েছি, যে কারণে আমাদেরকে দেওয়া হয়েছে।
তা 100% কেন হয় না, অনেকে প্রশ্ন করতে পারে। 100% অনেক যারা আমাদের যারা পিপুল আছে, জনতা আছে, তাদের অনেকে আছে বাড়ির থেকে বেড রিডেন বা কেউ মানে আসতে পারে না, যেখানে সেইগুলো ট্রেনিং দেওয়া হয় বা পরীক্ষা নেওয়া হয়। তো ওই 95% যদি হয়, এটাকেই 100% ধরে নেয়। তো সেই জায়গায় আজকে ত্রিপুরা এই জায়গায় আমরা চলে এসেছি বন্ধুগণ। আজকে আমাদের ত্রিপুরাতে আইসিএসসির ব্যবস্থা আছে, এখানে সিবিএসসি কোর্সের ব্যবস্থা আছে, আমাদের এখানে টিবিএসসি আছে, আমাদের এখানে এখন যাতে ওয়ার্ল্ড সিলেবাস যাতে আমরা ওপেন যে আমাদের ইন্টারন্যাশনাল বোর্ড সেখানের ব্যবস্থা আছে। আমাদের এখানে আগে ওপেন ইউনিভার্সিটি ছিল না, আমরা মাতাবাড়ি ওপেন ইউনিভার্সিটি খুলেছি, ওপেন স্কুল এখন খুলতে যাচ্ছি। অর্থাৎ বিভিন্ন যে কারিকুলাম আছে বিভিন্ন বোর্ডের, আজকে সেইগুলোর ব্যবস্থা ত্রিপুরাতে আমরা করেছি। কারণ অনেকে আছে পড়াশোনা করতে চায়, কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তারা কিন্তু পড়াশোনা করতে পারে না। তো ওপেন ইউনিভার্সিটি বা ওপেন বোর্ড থাকাতে তারা কিন্তু সেখানে পড়াশোনাটা করতে পারে। তো এক এক জায়গার মধ্যে আজকে ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমাদের যে ব্যবস্থা হয়েছে, একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে খালি পাঠ্য বই পড়লাম আর আমি খালি জ্ঞান অর্জন করলাম, সেটা ঠিক নয়। আমার মনে আছে অনেকে আছে পাড়াতে, এটা পাড়াতেই ধরুন যে যখন কোনো সমস্যা হয় হেঁটে কিন্তু বাড়িতে চলে যায়, পাড়ার সাথে কোনো যোগাযোগ নেই। অর্থাৎ সামাজিক কাজে সে কোনো জায়গার মধ্যে যাবে না। তো এই যদি অবস্থা হয়, সে শুধু তার কেরিয়ার নিয়ে যদি চিন্তা করে, কোনো দিন সমাজ পরিবর্তন হবে না। তার কাছে মানে সমাজের ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং জাতি গঠনের যে হাতিয়ার, এই জ্ঞানের মাধ্যমে আসতে হবে। এবং একটা যে প্রাচীন যে ঐতিহ্য আমাদের ভারতবর্ষের জ্ঞান চর্চার যে উত্তরাধিকার এবং তার সাথে আধুনিক যে বিজ্ঞান, সেটাকে যুক্ত করে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মাননীয় প্রধানমন্ত্রীজি করছে। তার মধ্যে ইনোভেশন আছে, সেখানে গবেষণার ব্যবস্থা রয়েছে। আর আমাদের যে শিকড়, যেটা ভারতের যে সংস্কৃতি, আমাদের পরম্পরা, জ্ঞান চর্চা, সেইগুলোর শিকড়ে কিন্তু মাথায় রেখে এই যে আজকে একটু আগে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আমাদের যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের ত্রিপুরাতে 21টা হয়েছে, 2018 আগে মাত্র 4টে ছিল, অলরেডি 12টা শুরু হয়ে গেছে। আমি নিজেও কয়েকটা জায়গায় ইনোগ্রেশন করেছি, আরও 6টা এর মধ্যে মার্চের মধ্যে কমপ্লিট হবে, বাকিগুলো হবে। আমি আরও 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল যেগুলো হয়, কারণ সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। জনজাতিদের এতদিন ধরে তাদের যাতে পড়াশোনায় জ্ঞান বৃদ্ধি না হয়, এই ব্যবস্থা এতদিন ধরে করে এসছে। আমাদের সরকার আসার পর এই যে বললাম যে নাড়াটা দেওয়া হয়েছে, সেইভাবে সবার উন্নয়ন দরকার। এবং এইবার গিয়ে আমি আরও 15টা যাতে আরও বেশি করে আসে, প্রতিটা ব্লকে বলছে। কিন্তু যেহেতু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে আছে 20,000 মিনিমাম এক একটা ব্লকের মধ্যে জনজাতি থাকতে হবে, প্লাস 50% জনজাতি পপুলেশন 50% থাকতে হবে। কিছু রিল্যাক্সেশনের মাধ্যমে আমি বলে এসেছি সেখানে, সেটা আশা করি আগামী দিন আমার যে আবেদন আমি করেছি সেটা হবে। আজকে আমাদের এখানে কতগুলো যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে বিষয় আছে, আমরা এমন সব জিনিস ইনোভেশনের মাধ্যমে আমরা করছি। নিপুণ ত্রিপুরা আমরা নতুন একটা মানে কার্যক্রম আমরা রেখেছি, স্টুডেন্টরা যাতে প্রপার পড়াশোনা করতে পারে। সেটা কারা কীভাবে, যারা স্কুলে প্রথম যারা ক্লাস 1, 2, 3-তে পড়ে, তাদের এই যে 3 বছর থেকে 7 বছরের, অনেকে রিডিংও পড়তে পারে না, তাকে রিডিং পড়ার ব্যবস্থা করা এই নিপুণ ত্রিপুরার মাধ্যমে আমরা রিডিং পড়া এবং মৌলিক যে ম্যাথ, সেই ম্যাথ যে বিষয় যে বিদ্যা, সেটা শেখানোর জন্য আমরা নিপুণ ত্রিপুরা এবং অঙ্ক যাতে করতে পারে প্রপার ছোট ছোট বিষয়, সেগুলো যাতে 100% করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এবং আমরা এটা 2022 সালের 18 নভেম্বর আমরা সেটা শুরু করি। একটা আমরা বিদ্যাসেতু মডিউল, সেটাও একটা স্কিম আমরা নিয়েছি। সেটা কি, কারণ ক্লাস 1-এ যখন বিদ্যালয়ে প্রাইমারি সেকশনে যখন যায় একটা স্টুডেন্ট, সে কিন্তু একটা ভয় আতঙ্কে থাকে। আপনারা যারা বয়স যারা আছেন তারা কিন্তু নিজেরা ওই স্থানে আপনারা নিয়ে যান, যে স্কুলে যখন আপনারা যেতেন
তখন ক্লাসের যে এনভায়রনমেন্ট সেটা কীরকম হবে আপনারা নিজেরাও বুঝতে পারেন না। তো এই বিদ্যাসেতু মডিউল আমরা করেছি 7 থেকে 9 সপ্তাহে। সেখানে অ্যাক্লামেটাইজেশন হওয়া, বিভিন্ন যে অর্থনৈতিক স্ট্যাটাস আছে, কেউ একজন মানে মিডল ক্লাস ফ্যামিলির থেকে আসে, কেউ ধনাঢ্য ফ্যামিলির থেকে আসে, কেউ গরিব ঘরের আসতে পারে, কেউ অঙ্গনওয়াড়ির থেকে আসতে পারে। তো এই যে এসে প্রথমেই তার যে নিজেদের মধ্যে যে অ্যাক্লামেটাইজেশন করা, তার ব্যবস্থায় বিদ্যাসেতু মডিউল করেছি। তারপরে বোর্ডে পড়াশোনা হবে, ABCD যাই থাকুক, ম্যাথ শেখা হবে, কিন্তু প্রথমেই যখন সেই চাপটা চলে আসবে তখন মুশকিল হয়। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে ক্লাস 10 এবং 12 ক্লাস পরীক্ষার সময় উনি কি করছেন, কারণ প্রেশারে যদি থাকি তাহলে কিন্তু অনেক সময় আমার ভিতরের যে পটেনশিয়াল আছে সেটা কিন্তু বেরোয় না। তো তাই এই যে পরীক্ষা পে চর্চা উনি প্রতি কয়েক বছর ধরে আমরা দেখছি করছে। তো আমরাও প্রথম থেকে ছেলে মেয়েদের মধ্যে তাদের যে ভয় ভীতির থেকে যদি আমরা দূরে রাখতে পারি, আর একবার যদি সেটা বসে যায় ছোটোবেলার থেকে, ফিউচারে কিন্তু সেটা যায় না। তো সেই জায়গার মধ্যে আমরা এই বিদ্যাসেতু মডিউল করেছি। মিশন মুকুল আরেকটা আমরা কার্যক্রম আমরা নিয়েছি। সেখানে অঙ্গনবাড়িতে যারা টিচাররা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং ট্রেনিংয়ের সাথে সাথে তাদেরকে প্রাইমারি যে স্কুলে যখন স্টুডেন্টরা আসবে মাঝে মাঝে তাদেরকে নিয়ে আসা, মিশন মুকুল। এবং এই যে কার্যক্রমগুলো আমরা একটার পর একটা নিচ্ছি, দিল্লির থেকে যখন পর্ষদ কমিটি যখন এখানে আসেন, এসে আমাদের এই কাজগুলো দেখে প্রশংসা পর্যন্ত করে গেছেন। NCERTর এরা অনেকবার এখানে এসেছেন, এসে বলছে মানে সাংঘাতিকভাবে বহুশী প্রশংসা আমাদের যে ডিপার্টমেন্ট আছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তাদেরকে করে গেছেন। আপনারা আরেকটা হচ্ছে নিপুণ কর্নার। এই ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে জাদুই পিঠেরা একটা জায়গা, একটা মানে ব্যবস্থা আছে, সেটাকে মাথায় রেখে আমরা নিপুণ কর্নার করেছি। আমাদের টিচারদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। খুব এই যে কাগজ, আমরা যে কাগজগুলো আমরা ফেলে দিই বা মলাট, সেইগুলোর মাধ্যমে বা বাঁশ কেটে এরকমভাবে জিনিস আমরা তৈরি করি, তার মাধ্যমে শিক্ষাদান করা যায়, শিক্ষা ব্যবস্থা করা যায়। সেই আমরা যে নিপুণ কর্নার ক্লাসের ভিতরে প্রতিটা ক্লাসের মধ্যে রাখা এবং তাদেরকে যে ট্রেনিং দেওয়া, সেই ব্যবস্থা আমরা সেখানে করেছি। এবং তার জন্য আমরা যে বহু টিচার, প্রায় অ্যাবাউট মানে 2000-এর উপরে আমরা টিচারদের সেই ট্রেনিং আমরা দিয়েছি। এখানে আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, আমি যেটা একটু আগে বললাম যে TLM, যে কিভাবে এই জিনিসগুলো বানাবে এবং সেগুলো আধুনিকভাবে তৈরি করা যায় কম পয়সায় এবং প্রতিটি ক্লাসের মধ্যে রাখার। এবং এই ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। আগামী দিন আমি একদম এখনই পাবেন সেটা না, কিন্তু আগামী 10-12 বছর পরে আপনারা দেখবেন যে ত্রিপুরার ছেলে মেয়েদের জ্ঞানের বিকাশ কি হয়, আপনারা দেখবেন। আরেকটা কার্যক্রম আমরা নিয়েছি, খালি পড়াশোনা করালেই হবে না, সহর্ষ কার্যক্রম আমরা নিয়েছি। সহর্ষ মানে আনন্দের মাধ্যমে পড়াশোনা। প্রতিটা ছেলে মেয়ে আজকের তারিখেও যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে, ভগবান তাকে একটা বিশেষ কাজে কিন্তু এই পৃথিবীতে পাঠায়, এবং তার মধ্যে আলাদা, তার মধ্যে একটা গুণ থাকে। আমরা যদি মনে করি যে না সব ছেলে মেয়ে এক, সেটা না, কিন্তু আমরা ভুল পথে অনেক সময় আমরা বুঝি। এবং আমরা মুখস্থ বিদ্যা করার একটা অভ্যেস হয়ে গেছে, মুখস্থ করে সেই মুখস্থর যে বিষয় সেটাকে যাতে এই ব্যবস্থার থেকে আমরা যাই, তার ভিতর থেকে যে চেতনা, সেই চেতনার মাধ্যমে জাগ্রত করাই হচ্ছে শিক্ষা। সেই জন্য আমরা এই সহর্ষ কার্যক্রম ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ছেলে মেয়েদের আমরা করাচ্ছি। তাতে করে তারকে বুঝতে হবে যে ওর ভিতরে কি আছে, ওর মধ্যে অনেক ড্রিম আছে, সে অনেক জিনিস বলতে পারে না, কিন্তু তার মধ্যে অনেক ইনোভেশন কাজ করছে কন্টিনিউয়াস। তার ব্রেন, তার যে প্রসেস, ব্রেন প্রসেস যেটা হচ্ছে থট প্রসেস, সেই থট প্রসেসটাকে জানা, টিচার সেটাকে বুঝে তাকে সেইভাবে এগিয়ে দেওয়া, সেই কাজটা করছে। আজকে 125টি আমরা যে বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরাতে আমরা করেছি, রেজাল্টও এবার ভালো হচ্ছে। ত্রিপুরা আগে প্রথম যখন রেজাল্ট, অনেকে বলছে ভালো রেজাল্ট হচ্ছে না, কিন্তু আমরা এখন দেখছি খুবই ভালো রেজাল্ট হচ্ছে। আজকে সুপার 30 প্রকল্প আমরা
নিয়ে এসছে এখানে। সুপার 30 প্রকল্পতে অনেকে MBBS-এ চান্স পাচ্ছে। আমরা এই সুপার 30 প্রকল্পে আমরা দেখেছি অনেকে NIT-তে IIT-তে মানে চান্স পাচ্ছে, অনেকে NIT-তে পাচ্ছেন। আমরা যারা এখানে মেয়েরা আছেন আমি নিশ্চিত যে এইসব জায়গার মধ্যে যারা ক্লাস 9-এ পড়ে, আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি, নারী শক্তিকে আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। যারা ক্লাস 9-এ পড়ে প্রায় 1,22,000-এর উপরে আমরা বাইসাইকেল বিনা পয়সায় তাদেরকে আমরা দিয়েছি। এবং তাতে আমি সব জায়গায় গর্বের সাথে আমি বলি যে বাইরে আমি যখন আগরতলা এইসব বক্তব্য আমি রাখি, যে গ্রামে গঞ্জে গেলে আমি দেখতে পাই আজকাল আমাদের মেয়েরা এই নিজেরা সাইকেলে করে এক বাড়ির থেকে স্কুলে আসছে, স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, দেখতেও তো কত ভালো লাগে। একটা সাইকেল আমাদের সময় তো চিন্তাই করা যেত না যে সাইকেল আমাদের থাকবে। আমাদের চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স প্রায় 700-র উপরে 703 জনকে আমরা আইপ্যাড দিয়েছি, ট্যাব দিয়েছি, ভাবা যায় কোনো দিন। এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এবং একটা হেলদি কম্পিটিশন যাতে হয় আগামী দিন, যাতে ছেলেমেয়েরা এই যে, কারণ এই ট্যাবের মাধ্যমে এই পৃথিবীকে পুরো পৃথিবী তারা বুঝতে পারবে, পড়াশোনার ক্ষেত্রে তাদের সুযোগ আসবে। এই যে পাল যে এখন একটা নতুন ল্যাব আমরা তৈরি করছি, তার মাধ্যমে সে আরও নতুনভাবে সেগুলো বুঝতে পারবে। এখানে মাননীয় বিধায়িকা বলেছেন যে পিএমশ্রী স্কুল এখানে হয়েছে। ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 84-টার মতো পিএমশ্রী স্কুল আমরা রূপান্তরিত করেছি। আমাদের হাই স্কুলের উনি বলেছেন যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানে হয়েছে, আমরা উত্তীর্ণ করেছি প্রায়, এর মধ্যে 12টি বিদ্যালয়কে আমরা হাই স্কুলে উন্নত করেছি আর 8টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে উন্নত করেছি। এখানে আজকে ICT প্রকল্পে 1384টি বিদ্যালয়ে চালু হয়েছে, 435টিতে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিচ্ছেন। খালি পড়ে গেলাম, কিন্তু কোনো সময় স্কিল ডেভেলপমেন্টের উপরে যদি জোর দিয়ে নেওয়া যায় বৃত্তিমূলক, সেখানে আমরা প্রায় 435টি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ স্কুলে আমরা শুরু করেছি। এখানে স্মার্ট ক্লাসরুম আজকে 3 ডাইমেনশনালে ব্ল্যাকবোর্ড, আগের এখন তো ব্ল্যাকবোর্ডের জায়গায় স্মার্ট ক্লাসরুম হয়ে গেছে। সেখানে 3 ডাইমেনশনালে সেই G4 এবং G5-এ আপনি আরামসে দেখতে পারবেন সব কিছু। তো সেই কাজ আমরা টিঙ্কারিং ল্যাব আমরা শুরু করেছি, স্মার্ট ক্লাসরুম শুরু করেছি। বন্দে ত্রিপুরা চ্যানেল আপনারা সবাই জানেন, যখন কোভিড শুরু হয়েছিল অনেক সময় পড়াশোনার অসুবিধা হচ্ছিল, এই বন্দে চ্যানেলের মাধ্যমে স্টুডেন্টরা অনেক সুবিধা হচ্ছে। আমি নিজেও সেই স্টুডিওতে আমি গেছি, আমি বলেছি আরও আপডেট কীভাবে স্টুডেন্টদের বাড়িতে বসেও যাতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। যারা বিজ্ঞান ব্যবস্থার মধ্যে মানুষের যাতে আরও, যেখানে সায়েন্সের দিকে যত বেশি আসবে তত বেশি কিন্তু আমাদের ইনোভেশনের দিকে অনেকটা সামনের দিকে আমাদের রাজ্য যাবে। যে কারণে আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি অনলি ফর ক্লাস 9-তে যারা পড়ে তাদের জন্য আমরা শুরু করেছি। সেখানে আমাদের আজকে CBSE এবং TBSCর কথা যদি বলি, বিদ্যাজ্যোতি স্কুল থেকে আপনারা সবাই জানেন যে CBSE পাস করে, TBSCতে থেকে যারা পাস করেছে প্রায় 140 জনকে এই মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা তাদেরকে বিনামূল্যে স্কুটি প্রদান করেছি। ভাবুন একবার, এই মেয়েগুলোর যখন সে স্কুটি নিয়ে যাবে, শুধু তাই নয়, তাদের লাইসেন্স থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিনা পয়সায় তাদেরকে দেওয়া হয়েছে। আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, এই যে গ্রস এনরোলমেন্ট রোল GER সেটা কিন্তু অনেকটা কম ছিল। বিভিন্ন যে 28টা আমাদের যে জেনারেল ডিগ্রি কলেজ আছে সেখানে তাদের সমস্ত ফি আমি মুকুব করে দিয়েছি এবং তাতে করে এই যে GER এনরোলমেন্ট রোল সেটা কিন্তু অনেকটা বেড়েছে। এবং দিব্যাঙ্গজন যারা আছে, যারা চোখে দেখে না বা কম দেখে, তাদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। অনেক ছেলে মেয়ে আছে তারা UPSC প্রতিযোগিতায় যেতে চায়, IAS হতে চায়, IPS IFS হতে চায়, তাদের জন্য আমরা একটা লক্ষ্য, একটা মানে প্রকল্প আমরা রেখেছি। এখন পর্যন্ত 10 জনকে আর্থিকভাবে আমরা সাহায্য করেছি। আমরা আজকে এখানে আপনারা আমরা আগে যখন পাশ করতাম, পাশ করার পরে বা মানে কি পড়ব, কোথায় যাব, এরকম একটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আমরা থাকতাম। আজকে ত্রিপুরাতে কি নেই আপনারা বলুন?
স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে পড়াশোনার ক্ষেত্রে আপনারা দেখুন কি না এমন কিছু নেই যা ত্রিপুরাতে নেই। আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল, এখন সেটা স্টেট ইউনিভার্সিটি ছিল আগে, সেটাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, স্টেট এমবিবি ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি এখানে আছে ত্রিপুরাতে, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে। আমাদের ত্রিপুরাতে আজকে ল অ্যান্ড অর্ডার এত ভালো থাকার কারণে বাইরের থেকে প্রচুর যারা ইনভেস্টার্স আজকে আসছে এখানে, এই ত্রিপুরার মধ্যে তারা লগ্নি করতে আসছে, পড়াশোনার ক্ষেত্রেই হোক, স্বাস্থ্য ব্যবস্থায় হোক, সেখানে আসছে। কয়েকটা ইউনিভার্সিটি আপনারা এখানেও আপনারা দেখেছেন, কয়েকটা ইউনিভার্সিটি এই সাউথেও মানে অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে দম্মাদিপা ইউনিভার্সিটি এখানে হয়েছে সাবরুমে, এবং আরও সেটাকে বড়োভাবে করা যায় তার ব্যবস্থা হচ্ছে এখানে। এখানে মেডিকেল সিট আগে আমাদের সময়ে মাত্র 10-12টা এমবিবিএসের সিট ছিল, আজকে সেই জায়গায় 450টা আসন হয়েছে। তো এই যে ছেলে মেয়েরা পাশ করবে, তাদের গার্জিয়ানরা আজকে অন্তত নিশ্চিন্ত থাকবে যে আমার ছেলে মেয়ে যদি এখানে ভালো করে সেই সুযোগ পায়, আরও 100টা আসন যাতে করা যায় তার জন্য ব্যবস্থা আমরা করছি। আরও মেডিকেল কলেজ হচ্ছে এখানে। এখানে এই আমাদের আমবাসার মধ্যে আমাদের কমিটমেন্ট ছিল যে ডিসি এলাকার মধ্যে একটা মেডিকেল কলেজ হবে, সেখানেও আমাদের অলরেডি ওখানে 200 থেকে 250-300 কোটি টাকা ওরা লগ্নি করবে। সেই ডিসি এলাকায় যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটাকে নিয়ে এবং একটা জায়গাও অলরেডি ইয়ারমার্ক করে তাদেরকে দিচ্ছি। তাছাড়া এখানে সিজা হসপিটাল, ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছে তারাও ভালো আছে, যারা নিয়েছে তারাও ভালো আছে, এবং যারা করেছে সিজা যারা হসপিটাল এবং মেডিকেল কলেজ আছে মণিপুরে, তাদেরকে জায়গাও দিয়েছি, আমি ভূমি পূজনও করেছি। তারাও প্রায় 900 কোটি টাকা এখানে বিনিয়োগ করবে, এবং আস্তে আস্তে করে সুপার স্পেশালিটি স্টার্ট করছে, এবং সেটাকেও মেডিকেল কলেজ করবে। তো আমাদের অলরেডি যে 3টা মেডিকেল কলেজ, এখানে 450টা, আরও 100টা হবে, তাহলে আপনারা বুঝুন এখানে ছেলে মেয়েদের কত সুযোগ সুবিধা হবে। ডেন্টাল কলেজের, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ একটা মাত্র বিডিএসের সিট ছিল, সেখানে আজকে 63টা আসন এখানে হয়ে গেছে। বন্ধুগণ, আমার মনে আছে এক গার্জিয়ান এসে হঠাৎ আমার সাথে দেখা করবে বলছে। আমি বললাম কী ব্যাপার? বলে আপনাকে একটা নমস্কার করো, প্রণাম করব। কি বিষয়ে? বলে আমার ছেলে এই ডেন্টাল কলেজে চান্স পেয়েছে, ডাক্তারি জীবনও পড়াতে পারতাম না, যদিও সে নিটের মাধ্যমে এসছে, কিন্তু আমার এই অবস্থা নেই যে বাইরে গিয়ে পড়ানোর মতো। তো এই যে মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই সরকার পূরণ করছে। বিএসসি নার্সিং গভর্নমেন্টের আগে একটা সিট ছিল, সেখানে 50 আসনের একটা বিএসসি নার্সিং কলেজ আমরা করেছি এখানে। এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে এএনএম, জিএনএম, বিদেশে পর্যন্ত আজকে যারা সিস্টার যারা হচ্ছেন বা এএনএম, জিএনএম পাস করছে, বিদেশে পর্যন্ত তাদের কদর রয়েছে, সুবিধা রয়েছে। এতগুলো এএনএম, জিএনএম কোর্স ত্রিপুরাতে এখন শুরু হয়েছে। এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, ফিশারি কলেজ, এনআইটি, টিআইটি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটাকে আমরা ইউনিভার্সিটি করব। অলরেডি বিধানসভা আমাদের ক্যাবিনেটে পাস হয়ে গেছে সেটা। আমরা চাই যে তার মধ্যে অলরেডি ড্রোন সেন্টার, সেখানে তার যে এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে রিসার্চ করার ব্যবস্থা শুরু হয়েছে। আমাদের উইমেন্স কলেজ যেটা ছিল এতদিন, সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি করার জন্য ক্যাবিনেটে আমরা পাস করেছি। বন্ধুগণ, আমাদের এখানে স্টেট ল কলেজ আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি তো আছেই, প্লাস স্টেট ল কলেজ আছে, প্রায় ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। কি নেই, একের পর এক ইউনিভার্সিটি হচ্ছে এখানে। আইটি যাতে ডেভেলপমেন্ট হয়, গত 2 দিন আগে আমি এখানে আইটি সেক্টর থেকে অলরেডি নর্থ ইস্টার্ন জোনের সর্ববৃহৎ যে এখানে ভারত এয়ারটেল, তারা এখানে ডাটা সেন্টার এখানে খুলতে যাচ্ছে। তাদেরকে দেখে আরও অনেক ডাটা সেন্টারের মানে অন্যান্য কোম্পানি তারাও এখানে আসছে। তো 5G এখানের যে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরাতে কিন্তু আমাদের মানে এই যে ইন্টারনেটের সবচেয়ে ভালো ব্যবস্থা এখানে। কাজে এইগুলো নিয়ে ত্রিপুরা আগামী দিন একটা যে নীতি আয়োগ কি বলছে যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। তো ত্রিপুরা আগামী দিন একটা নতুন ত্রিপুরা হতে যাচ্ছে। আমি বারবার সব জায়গায় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এবার অপারেশন সিন্দুরের পর উনি কি বলেছেন যে নিউ ইন্ডিয়া, উই ডোন্ট নিড এনি প্রিচার, আমাদের পরামর্শ দিতে আসবেন না, উই নিড পার্টনার। কাজে সেই জায়গায় আমরাও বলছি, এখন আমিও নিজে বলছি যে আমরা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। বিকশিত ভারত 2047-এ
যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, বিকশিত ত্রিপুরা আমরা অলরেডি তৈরি করেছি। আমরা 5th স্টেট, যে 2047 আমাদের স্টেট কি হবে সেই দিকেও কিন্তু আমরা ত্রিপুরা একমাত্র বেস্ট রাজ্য যারা এই বিকশিত ত্রিপুরাতে আমরা কি করতে যাচ্ছি। এই যে 30 ট্রিলিয়ন প্লাস যে মার্কিন ডলারের যে টার্গেট রাখা হয়েছে, ত্রিপুরার বিশেষ একটা জায়গা সেখানে যাচ্ছে। সবাইকে আজকে এখানে আপনারা উপস্থিত থাকার জন্য, এবং এইরকম একটা সুন্দর স্কুল এখানে দুটো এখানে উদ্বোধন হলো, তো সেই উপলক্ষে বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের আমি বলবো যে যা পারো তোমাদের টিচার্স থেকে একদম যা জ্ঞানের যা দরকার একদম নিংড়িয়ে নাও, এবং বাড়িতে গিয়ে বলবে ইয়েস আই নো দ্য সাবজেক্ট, আই নো দ্য টপিক্স, এবং আই ক্যান টেল, আই ক্যান রাইট, আই ক্যান গিভ, আই ক্যান ডেলিভার দ্য নেক্সট জেনারেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।